আমরা তো ভাবতে পারিনি কোনোদিন পশ্চিমবাংলায় সুভাষ বোসের মূর্তি ভেঙে দেওয়া হবে। শ্যামাপ্রসাদকে পশ্চিমবাংলার জনক হিসেবে প্রতিষ্ঠা করার জন্য সুভাষ বসুর বিরুদ্ধে, নেতাজির বিরুদ্ধে এই ধরনের অভিযান শুরু হবে, এটা আমরা ভাবিনি। লেনিনের মূর্তি ওরা ত্রিপুরাতে ভেঙেছে, এখানে আগেও চেষ্টা করেছিল ভাঙবে, সেটা নয় তাও বোঝা গেল, কিন্তু নেতাজির মূর্তি ভেঙে দেবে পশ্চিমবাংলায়, তো ভাবা যায়নি কোনোদিন। সুকান্ত, তার জন্ম শতবর্ষ, সুকান্তর ছবির সাথে সেখানে জুতো আটকে দেবে, এটা কোনোদিন ভাবা যায়নি। তো যেগুলো ভাবা যায়নি সেগুলো কিন্তু হচ্ছে। বাংলার এতদিনের ঐতিহ্য, তার সংস্কৃতি, তার উপরেও আক্রমণ নামছে। স্যার, আপনি নেতাজির প্রসঙ্গ বললেন, এবং আমরা যেটা দেখছি এটা হচ্ছে নেতাজির মূর্তি ভাঙা, এবং যে অনন্ত মহারাজ যিনি একেবারে নেতাজিকে অপমান করেছেন বিভিন্ন কথা বলে, কুরুচিকর কথা, এবং তারপরে শুধুমাত্র তার বঙ্গবিভূষণ উপাধি কেড়ে নেওয়াটাই শাস্তি। উনি একাও করেননি, ওখানে শ্রমিকবাবুও করছেন। শ্রমিকবাবু, যার সম্পর্কে শুনেছিলাম গোল গোল কথা বলেন, মাঝে মধ্যে শক্তি চট্টোপাধ্যায় নাকি আবৃত্তি করে শুনিয়ে দেন। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিল লেখার বিস্তারিত টিপস, আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। তাহলে সেই যে যাকে একটা সুসংস্কৃত বলে বলা হচ্ছিল, তাকে আমি দেখছি তিনি নেতাজির বিরুদ্ধে বলছেন। তাদের কেউ বলছেন গুন্ডাদের সর্দার, বলছেন যে আজাদির স্লোগান দিলে পরে, অবাক যে আজাদির স্লোগান দিলে পরে ঠ্যাং ভেঙে দেওয়া হবে। তাহলে আজাদির স্লোগানটা নিয়ে কি হলো? স্বাধীন দেশে, ভারতবর্ষ একটা স্বাধীন দেশ, এটাই তো ভারতবর্ষের একটা দীর্ঘদিনের পরাধীনতার পরে সব থেকে বড় পরিচয়। তাহলে যে স্বাধীনতা নিয়ে আমাদের সব থেকে বেশি গর্ব, যে আজাদি, তো আজাদি নিয়ে বলবো না তো কি বলবো? গোলামি নিয়ে বলবো? সেটা নিয়ে কি দেশে পরাধীনতা নিয়ে আমরা বলবো পরাধীনতা চাইবো? ফলে এই যে পুরো ব্যাপারটা, নেতাজি হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সাথে বিরাট আজ পর্যন্ত মানে প্রবাদ পুরুষ বলবো ভারতবর্ষে। কোথাও গান্ধী, কোথাও ভগৎ সিং, কোথাও নেতাজি, এই সমস্ত নিয়েই বাংলা গর্ব করে, গোটা দেশ গর্ব করে। আর সেই গর্বের যারা আমাদের নায়ক স্বাধীনতা আন্দোলনের, তাদেরকে নিয়ে এই ধরনের কটূক্তি, তাদেরকে নিয়ে ছেলে খেলা, এবং সেই স্বাধীনতাটাকে নিয়েই এই যে একটা বড় চক্রান্ত, মানে খুব বিরাট, এটা দেখিয়ে দিচ্ছে যে আজকে কারা ক্ষমতায় এসছে। যারা স্বাধীনতা আন্দোলনের বিরুদ্ধে ছিল, যারা সেই শ্যামাপ্রসাদ সেই 1942-এ ব্রিটিশদের বুদ্ধি দিচ্ছেন যে ভারত ছাড়ো আন্দোলন থেকে কি করে ভারত ছাড়ো থেকে কলেজে বা স্কুলের ছাত্রদেরকে আটকে রাখতে হবে। তাহলে সে সময় যারা দালালি করেছে ব্রিটিশদের, তারা সেই দালালরা আজকে ক্ষমতায় এসছে, এবং আজকে এসে আমেরিকার দালালি করছে, আর আমাদের স্বাধীনতা আন্দোলনের যে ঐতিহ্য, যে ইতিহাস, সেটাকে বিকৃত করছে এবং তাদেরকে অপমান করছে। স্যার, এই যে আরও একটা বিষয় রয়েছে, তৃণমূল কংগ্রেস, তারা ক্ষমতা থেকে এখন চলে গেছে, কিন্তু দুটো তিনটে বিভাগে তারা ভেঙে গেছে। একদিকে এনসিপিআই যোগ দিয়েছে 20 জন সাংসদ, অন্যদিকে কালীঘাট তৃণমূল, আর অন্যদিকে রয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল। যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একসময় বামেদের খারাপ সময় তাদের পিছনে ছুরি মেরেছিল, এখন তৃণমূল কংগ্রেসও সেটাই করছে। তো এই তৃণমূলের এই সমস্ত বিষয়টাকে নিয়ে কি বক্তব্য? আমি একটু অন্যভাবে দেখি। আমি ওপরে কটা নেতা, কটা সাংসদকে কোন দিকে গেল এটা দেখি না। আমি সবার আগে যেটা দেখি যে এই বাজারেও পশ্চিমবাংলায় এই যে এসআইআরের পরে যে নির্বাচন হলো, সেখানেও তৃণমূল 41% ভোট পেয়েছিল। আমি সবার আগে ওই 41% মানুষকে দেখি যারা চাননি যে পশ্চিমবাংলা বিজেপি চলে আসুক। তাহলে তারা হচ্ছে বিজেপি বিরোধী একটা মানসিকতার, বিজেপি বিরোধী রাজনীতির একটা বড় স্তম্ভ। ফলে যে মানুষগুলো আজকে ভালো খারাপ বলে এই দলে সেই দলে, এখানে মন্ত্রী পদ পেয়ে যাব নরেন্দ্র মোদীর সাথে, সেই সায়নী ঘোষ গিয়ে তারা সেখানে ব্রেকফাস্ট করছেন, তো আমি সেই মানুষগুলোকে কেউ বলতেই পারে না সুবিধাবাদী, সেটা ঠিক কথা। আমি সেখানে একটাই কথা বলবো যে এই 41% মানুষের ভোট নিয়ে যারা জিতেছে, এবং জেতার পরে ওই মানুষগুলোকে অপমান করে, ওই মানুষগুলোর ভোটটাকে সেটাকে সম্পূর্ণ অবহেলা করে যারা এদিকে ওদিকে চলে যাচ্ছে, তারা একটাই তাদের কাছে দাবি যে তারা আগে পদত্যাগ করুক, আগে পদত্যাগ করে ওই মানুষগুলোর কাছে আবার সেই অধিকারটা ফিরিয়ে দিক। সেই মানুষেরা ঠিক করবেন যে পশ্চিমবাংলায় তারা কাকে ভোট দেবেন, কাকে দেবেন না। আমার কাছে তৃণমূল মানে হচ্ছে সবার আগে ওই 41, কালীঘাট কি অমুক ঘাট সেটাও নয়, সবার আগে ওই 41% পশ্চিমবাংলার মানুষ যারা বিজেপির বিরুদ্ধে এবারে নির্বাচনে ভোট দিয়েছেন।
স্যার একেবারে শেষ আমি একটা যে প্রশ্ন করব, দিল্লির যন্তর মন্তরে আমরা যে ছাত্র আন্দোলন দেখেছি সেখানে সংগঠিত বাম শক্তির একটা বড় ভূমিকা ছিল, সেটা আমরা দেখেছি, এবং এই রাজ্যেও মানে প্রতিবাদ হয়েছে, আন্দোলন হয়েছে। তো আগামী দিনে আপনাদের সিপিএমের সঙ্গে আপনাদের জোট রয়েছে, এবং সেই জোট নিয়ে আপনারা কি ভাবছেন? বৃহত্তর ক্ষেত্রে কোনো বড় পদক্ষেপ নেওয়ার কি কোনো পরিকল্পনা রয়েছে? অবশ্যই দিল্লিতে যেটা যন্তর মন্তরে হলো সেটা অনেকেরই নজরে পড়েছে, যে ককরোচ জনতা পার্টি, এটা তো একটা সম্পূর্ণ নতুন হঠাৎ করে তৈরি হওয়া একটা জিনিস। তারা ককরোচ জনতা পার্টিটাকে আমি যে জন্য সাধুবাদ জানিয়েছি সেটা হচ্ছে তারা একটা ঝুঁকি নিয়ে একটা ডিসিশন নিলেন যে 2 কোটি ইনস্টাগ্রামে ফলোয়ার আছে, কিন্তু কেউ জানে না যে রাস্তার ডাক দিলে পরে কটা মানুষ আসবে। সেই ঝুঁকিটা তারা নিলেন, এবং সেই ঝুঁকিটা নিয়ে এই মুহূর্তে ছাত্রদের মধ্যে যে বিক্ষোভটা সব থেকে বেশি দানাবাদ ছিল সেই প্রশ্নটাকে ধরে তারা একটা আন্দোলনের ডাক দিলেন, এবং সেখানে আইসা বা এসএফআই, দিল্লির বামপন্থী ছাত্ররা, আমার মনে হয় তারা সঠিক নির্ণয় নিয়েছেন যে তারা দিল্লিতে সম্পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এবারে এই সহযোগিতার হাত বাড়ানোর পরেও হয়তো, যেমন ওখানে সোনাম ওয়াংচুকের যে অনশন শুরু হলো, ককরোচ জনতা পার্টি চেয়েছিল ওটা শুধুমাত্র সোনাম ওয়াংচুকের অনশন থাকুক। আমরা মনে করেছি ছাত্র আন্দোলন, আমরা তো এমনকি আমাদের আইসার কমরেডরা বোধহয় এসএফআইকেও বলেছিল যে আপনারাও আসুন, সবাই মিলে যদি একসাথে একটা সম্মিলিত অনশন হতে পারতো আরও ভালো হতো। সে যাই হোক, হোক না হোক সেটা পরের কথা, কিন্তু সেখানে এই যে অনশনটা হয়েছে, এত বড় আন্দোলন হয়েছে, আমার মনে হয় বড় দায়িত্ব হচ্ছে বামপন্থী ছাত্র যুব সংগঠনের উপরে। এবং সেখানে একটা ভালো যে এটা দিক আমার মনে হয়েছে সেটা হচ্ছে অনেকে আন্না আন্দোলনের সেটা একটা তুলনা করেন। আন্না আন্দোলনটা একটা অন্য পরিপ্রেক্ষিতে তৈরি হয়েছিল, কংগ্রেস সরকারের বিরুদ্ধে তৈরি হয়েছিল। সেখানে শুধুমাত্র গান্ধীর ছবি, এবং আন্না হাজারেকে একটা লোকে বলে নকল গান্ধী, একটা গান্ধী হিসেবে তুলে ধরা, এটুকুই ছিল। গত 2012 সে আন্দোলনের পরে 26-14 বছরে এত জল গড়িয়েছে, যেখানে যেটা আমার কাছে আসার কথা সেটা হচ্ছে নতুন প্রজন্ম। গান্ধী ঠিক আছে, অনশন গান্ধীর পথ, গান্ধীর পথে তারা হাঁটবে, ঠিক কথা, ভারতবর্ষে কোনো অসুবিধা নেই, কিন্তু সেখানে ভগৎ সিং, সেখানে আম্বেদকর, সেখানে ইনকিলাব জিন্দাবাদ, সেখানে জয় ভীম, এই যে নতুন স্লোগানগুলো, এইগুলো এতভাবে শোনা গেছে সেখানে, আমার তো মনে হয় এটা একটা খুব বড় দিক। অভিজিৎ দীপকে তিনি জাতিগত পরিচয়ের দিক থেকে দেখতে গেলে একজন দলিত যুবক, একজন দলিত যুবক। অনেকেই ভেবেছিল একটা দলিত যুবক যখন একটা ককরোচ জনতা পার্টি যদি নেতা হয় তাহলে আপার কাস্টের ছেলেমেয়েরা সরে যাবে সেখান থেকে, হয়তো কিছু সরেও গেছে একসময় ইনস্টাগ্রাম থেকে, কিন্তু তার থেকে অনেক বেশি লোকে সাড়া দিয়েছে। ফলে আমার মনে হয়েছে এগুলো ভারতবর্ষের আগামী দিনের জন্য বেশ একটা সাড়া জাগানো, আশা জাগানো দিক, যে যেখানে মানুষ এই জাতি ধর্ম নিয়ে যে একটা ভেদাভেদ সেটাকে সরিয়ে রেখে শিক্ষা নিয়ে, স্বাস্থ্য নিয়ে, গণতন্ত্র নিয়ে, দেশের ভবিষ্যৎ নিয়ে, মানুষের অধিকার নিয়ে একটা বড় ঐক্যবদ্ধ হতে পারবে। এবং সেই জন্য এখন কমরেড নেহাও কলকাতায় এখানে এসেছিলেন, আমরা একটা জেনজি রাইজিং বলে গোটা দেশ জুড়ে এই বার্তাটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, এবং দেখছি যে বিরাট সাড়া। এবং একদিকে যখন ছাত্র যুবকরা সাড়া দিচ্ছে, অন্যদিকে আরএসএস তারা ভীষণভাবে এটা নিয়ে কিন্তু বিপন্ন, ওরা ভয় পাচ্ছে। কেন ভয় পাচ্ছে? যেমন ঝাড়খণ্ডে যে আন্দোলনটা হলো, আমরা মনে করি যন্তর মন্তরের আন্দোলন, ঝাড়খণ্ডের আন্দোলন, বিভিন্ন রাজ্যে কোথাও কংগ্রেস সরকারও থাকতে পারে, কোথাও আম আদমি পার্টির সরকারও থাকতে পারে, কারণ পেপার লিক, এই যে জাতীয় শিক্ষানীতি, এগুলো তো সর্বভারতীয় ব্যাপার। ফলে ছাত্রদের, যুবকদের শিক্ষার দাবি, কাজের দাবি, এটা কোনো শুধুমাত্র বিজেপি সরকার থাকলে তখনই উঠবে তা তো নয়, এটা যে সরকারই থাকুক হবে। ফলে আমাদের কাছে সবকটা আন্দোলনই এক, রাঁচির আন্দোলনও এক আর যন্তর মন্তর আন্দোলনও এক। কিন্তু বিজেপির কাছে রাঁচিতে যদি পুলিশের দমন হয় সেটা পুলিশের দমন, এটা লাঠি, এটা হচ্ছে ভালো জেনজি। আর ওখানে যারা দিল্লিতে যন্তর মন্তর ছিল ওটা নাকি খারাপ, দুষ্টু জেনজি। আমরা কোথাও দুষ্টু জেনজি আর ভালো জেনজি পার্থক্যটা করি না, আন্দোলন সবটাকেই দেখি। এবং সেইখানে সেই ঐক্যের একটা বার্তা নিয়ে কমরেড নেহা যখন রাঁচিতে এসেছিলেন, তখন দেখলাম সেখানে তার উপরে কালি ছিটিয়ে দেওয়া হলো। এই যে একটা ভয় পেয়েছে ওরা, আমার এই ভয় পাওয়াটা ভালো, এই ভয়টা ওরা পাবে, ভালো কথা। এবং সেইখানে আমরা যারা ভারতবর্ষের গণতন্ত্র নিয়ে, শিক্ষা নিয়ে, সংস্কৃতি নিয়ে, অধিকার নিয়ে, সংবিধান নিয়ে লড়ি, সেখান থেকে ভয়টা কেটে যাক, তারা নির্ভয় হয়ে সবাই আরও বেশি বেশি করে রাস্তায় নামুক। তো আমি মনে করি এখানে বড় জায়গা আছে, বামপন্থীদের ঐক্যবদ্ধ হতে হবে। গত 28শে জুলাই
কমরেড চারু মজুমদারের এটা ছিল 72 থেকে 54তম তার বার্ষিকী, শাহাদাত বার্ষিকী। আমার খুব ভালো লেগেছে, সেই দিন আমাদের একটা মিটিং ছিল, সেই মিটিংয়ে কমরেড বেবি এসেছিলেন, কমরেড রাজা এসেছিলেন, আমাদের 3 পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব, আমরা বসে আলোচনা করেছি। এবং বিভিন্ন রাজ্যে রাজ্যে তামিলনাড়ুতে যথেষ্ট ঘনিষ্ঠ 3 পার্টির মধ্যে একটা যোগাযোগ গড়ে উঠছে। আমি চাই পশ্চিমবাংলায় আরও বেশি পা চালিয়ে, আরও দ্রুত পা চালিয়ে আরও বেশি ঐক্য গড়ে উঠুক। এটা শুধুমাত্র কোনো একটা দুটো আন্দোলনের প্রশ্ন নয়, এটা পশ্চিমবাংলার আগামী দিনের সামাজিক রাজনৈতিক যে প্রয়োজন, যে বাংলায় যদি আমরা এটা না চাই তাহলে আমরা কি চাই? তাহলে বাংলায় আমরা একটা বৃহত্তর নতুন বামপন্থী ঐক্য চাই। অতীতে কি হয়েছে না হয়েছে সেটা অতীত, কিন্তু আগামী দিনে বাংলার প্রগতিশীল উদার যে ঐতিহ্য, সংস্কৃতি, বাংলার খেটে খাওয়া মানুষ, তাদের জীবন জীবিকা, সেগুলো রক্ষার জন্য বামপন্থীদের অনেক বেশি দায়িত্ব নিয়ে এবং অনেক বেশি ঐক্য এবং একটা সাহস নিয়ে এগিয়ে আসতে হবে।